ইরানের হামলার ভয়ে কাঁপছে মার্কিন সেনাদের মনোবল, খাবার ওষুধের সংকট, পরিবার থেকে বিচ্ছিন্ন, জীবনে বাড়ছে হতাশা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সেনাদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইন প্রণেতারা। ইরানের ক্ষেপণাস্ত্রে অনিরাপদ মার্কিন সামরিক ঘাঁটি, পারস্য উপসাগরের 15 ঘাঁটিতে প্রবেশাধিকার হারানোর দাবি। যুদ্ধ করতে গিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব হারাচ্ছে আমেরিকা। ইরান ইস্যুতে ফের মুখোমুখি চীন আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার পর বেইজিং এর করা হুঁশিয়ারি, তেহরানের সঙ্গে বাণিজ্যে নাক কান না গলাতে ট্রাম্প প্রশাসনকে বার্তা চীনের। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে তোলপাড়, ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা চীন কাতারের। একতরফা নিষেধাজ্ঞা নয়, কূটনীতির পথ খোলা রাখার আহ্বান। মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরানের বড় প্রস্তুতি, তেহরানের পাল্টা পদক্ষেপে দুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন। সোনা, তেল ও নৌপথ ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা। ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ঘিরে চাঞ্চল্য। ইরান তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বললেন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন করে বাড়ছে চাপ। এদিকে ইরানের ভয়ঙ্কর আঘাতের পর অন্যদিকে খাবার সহ প্রয়োজনীয় রসদের চরম সংকট। সব মিলিয়ে অটুট মনোবল ভেঙে হতাশায় ডুবে যাচ্ছে ইরানের আগ্রাসন চালাতে আসা মার্কিন সেনারা। খাবার ওষুধ সহ নানা রসদ সংকট আর দিনের পর দিন পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন জীবন। যুদ্ধের ভয়াবহ চাপের সঙ্গে যোগ হয়েছে মানবেতর জীবন। এমনকি কয়েকজন নাবিকের সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং সেনাদের মধ্যে সংঘর্ষের প্রাণহানির অভিযোগও সামনে এসেছে। মনোবল হারানো এমন বাহিনীর জন্য ভয়ঙ্কর সংঘাতে এবং এবার সংকটই গ্রাস করেছে মার্কিন সেনাদের। শুধু রণতরীতে থাকা নৌ সদস্য নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা সেনাদের জীবন নিয়েও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে খোদ মার্কিন আইন প্রণেতারা। একদিকে ইরানের ভয়ঙ্কর আঘাতের ভয়, অন্যদিকে খাবার সহ প্রয়োজনীয় রসদের চরম সংকট। সব মিলিয়ে অটুট মনোবল ভেঙে হতাশায় ডুবে যাচ্ছে ইরানে আগ্রাসন চালাতে আসা মার্কিন সেনারা। খাবার, ওষুধ সহ নানা রসদ সংকট আর দিনের পর দিন পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন জীবন। যুদ্ধের ভয়াবহ চাপের সঙ্গে যোগ হয়েছে মানবেতর জীবনযাপন। এমনকি কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির অভিযোগও সামনে এসেছে। মনোবল হারানো যে কোনো বাহিনীর জন্য ভয়ঙ্কর সংকেত। এবার সেই সংকটই গ্রাস করছে মার্কিন সেনাদের। শুধু রণতরীতে থাকা নৌ সদস্য নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা সেনাদের জীবন নিয়েও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মার্কিন আইন প্রণেতারা। ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন সেনাদের দুর্ভোগ এবং দীর্ঘমেয়াদী মোতায়েন ব্যবস্থাপনা নিয়ে কংগ্রেসে প্রকাশ্য শুনানির দাবি জানিয়েছেন 12 জন সিনেটর। ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের নেতৃত্বে তারা সিনেটর সশস্ত্র বাহিনীর কমিটির চেয়ারম্যান রজার উইকারকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত মার্কিন সেনা সদস্যদের জন্য খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ঘাটতি নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধজাহাজ ও নৌঘাটিতে অবস্থানরত সদস্যদের জীবনযাত্রার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বিশেষ করে দীর্ঘ সময় সমুদ্রে থাকা যুদ্ধজাহাজের সদস্যদের খাবার, পানি, স্বাস্থ্যবিধি ও বিশ্রামের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে অভিযোগ সামনে এসেছে। যুদ্ধের চাপের সঙ্গে যুক্ত হয়েছে পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা, দিনের পর দিন স্বজনদের কাছ থেকে দূরে থাকা, অনিশ্চয়তা এবং যুদ্ধের মানসিক চাপ অনেক সেনার ওপর বাড়তি বোঝা তৈরি করেছে বলে উদ্বেগ জানিয়েছেন আইন প্রণেতারা। অভিযোগ শুধু রণতরীতেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা সেনাদের মধ্যেও হতাশা ও ক্লান্ত বাড়ছে বলে সিনেটরদের চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পর্যাপ্ত সহায়তা, রসদ ও সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া সেনাদের দীর্ঘ সময় ঝুঁকির মধ্যে রাখা হচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। সিনেটরদের অভিযোগ, দীর্ঘমেয়াদী মোতায়েন শুধু সেনাদের শারীরিক সক্ষমতায় নয়, তাদের মানসিক সুস্থতা এবং সামরিক প্রস্তুতির উপরও ফেলছে নেতিবাচক প্রভাব। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক শক্তি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়েও বড় ধাক্কা নাকি এসেছে অন্য জায়গায়। মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়ে থাকা সামরিক ঘাঁটি।
রসদ আর সরবরাহ ব্যবস্থা নাকি ইরানের মিসাইলের কারণে অনিরাপদ হয়ে পড়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে প্রবেশাধিকার রয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে নতুন করে ঘাঁটির ব্যবস্থা করতে সৌদি আরব, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপে, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কি মধ্যপ্রাচ্যে হারিয়ে ফেললো আমেরিকা? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সবচেয়ে বড় পরিবর্তনটি হয়তো যুদ্ধক্ষেত্রে নয়, ঘটেছে যুদ্ধের পেছনে অবকাঠামোতে। মার্কিন বাহিনী বহু বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি বিশাল ঘাঁটি নির্ভর সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। এনে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক শক্তি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়েও বড় ধাক্কা নাকি এসেছে অন্য জায়গায়। মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি, রসদ আর সরবরাহ ব্যবস্থা নাকি ইরানের মিসাইলের কারণে অনিরাপদ হয়ে পড়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে নতুন করে ঘাঁটির ব্যবস্থা করতে হচ্ছে সৌদি আরব, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপ। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মধ্যপ্রাচ্যই হারিয়ে ফেললো আমেরিকা? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সবচেয়ে বড় পরিবর্তনটি হয়তো যুদ্ধক্ষেত্রে নয়, ঘটেছে যুদ্ধের পেছনের অবকাঠামোতে। মার্কিন বাহিনী বহু বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি বিশাল ঘাঁটি নির্ভর সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন জায়গায় এসব স্থাপনা থেকে বিমান অভিযান, নৌ অভিযান, গোয়েন্দার নজরদারি এবং রসদ সরবরাহ পরিচালিত হয়। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই ব্যবস্থার দুর্বল জায়গাটাই সামনে এনে দিয়েছে। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রির মূল্যায়ন, যুক্তরাষ্ট্র হয়তো পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে। যদিও এটি পেন্টাগনের আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবুও তার বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ একটি ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সেখানে বিমান রাখা, সেনা মোতায়েন করা কিংবা নিয়মিত রসদ সরবরাহ চালানো কঠিন হয়ে যেতে পারে। আর ইরানের কৌশলটি সেখানেই কার্যকর হচ্ছে। উপসাগরের কাছাকাছি অবস্থান এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা ব্যবহার করে তেহরান এমন জায়গায় চাপ তৈরি করতে পারে যেগুলো মার্কিন সামরিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে একটি ঘাঁটিতে হামলার প্রভাব শুধু সেই ঘাঁটিতেই আটকে থাকে না, পুরো সরবরাহ ব্যবস্থা হুমকির হতে পারে। আর এই কারণেই এখন সামনে আসছে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপের দিকে ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা। এতেই ইরানের সরাসরি আঘাতের ঝুঁকি কমবে, কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়। এদিকে ইরানও প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। দেশটির সামরিক অবকাঠামো এবং প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন পক্ষ দাবি করেছে। কিন্তু ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে, যা উপসাগরীয় অঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে পারে। বিশ্ব রাজনীতিতে ফের একবার পারত চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড় নামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দিয়েছে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন করা পদক্ষেপ রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসজেস্ট ঘোষণা করেছেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা অর্থনৈতিক ডিডে এই অভিযানের মূল লক্ষ্য একটাই। বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গনামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন করা পদক্ষেপের রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা অর্থনৈতিক ডিডে এই অভিযানের মূল লক্ষ্য একটাই, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এবং তেহরানের অর্থনীতি শ্বাসরোধ করা। মার্কিন ডলার ব্যবস্থা থেকে তেহরানকে পুরোপুরি দূরে রাখতে এই পদক্ষেপে কোণঠাসা হতে চলেছে একাধিক দেশ।
ঠিক এই সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে হুঙ্কার ছেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেইজিং একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করে। চীন এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে বাইরের কোনো দেশের নাক গলানো বা তাতে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার নেই। নিজেদের অধিকার এবং স্বার্থ রক্ষার্থে বেইজিং সব রকম ব্যবস্থা নেবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কেন মার্কিন রক্তচক্ষুকে এতটুকু পাত্তা দিচ্ছে না বেইজিং? কারণটা পরিসংখ্যানের পাতায় স্পষ্ট। চীন হলো বর্তমানে বিশ্বে ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। ইরানের মোট অবাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/3 সম্পন্ন হয় চীনের সঙ্গে। আর শুধু তাই নয়, তেহরানের মোট তেল রপ্তানি প্রায় 90%-ই একক ক্রেতা এই ড্রাগনের দেশ। তথ্য বলছে 2025 সালেই তেহরান ও বেইজিং এর দ্বিপক্ষীয় বাণিজ্যের দাপ্তরিক পরিমাণ ছিল প্রায় $9.96 বিলিয়ন। তবে এখানেই শেষ নয়। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট অনুযায়ী এই হিসাবের বাইরেও প্রায় $31.2 বিলিয়ন অপ্রকাশিত ইরানি কাঁচা তেল গোপনে কিনে নিয়েছে চীন। কেপলারের তথ্য বলছে গত বছর চীন প্রতিদিন গড়ে প্রায় 13.8 লক্ষ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। আমেরিকার চোখ রাঙানি এড়াতে নিখুঁত ছক কষে রেখেছে চীনের স্বাধীন শোধনাগারগুলো। ইরানি তেল কিনে দ্য মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান ক্রুড হিসেবে রিব্র্যান্ড বা পুনর্বিন্যাস করে ফেলা হয়। এরপর মার্কিন ডলার ব্যবস্থা সম্পূর্ণ বাইরে গিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। যদিও মার্কিন ট্রেজারি গত এপ্রিল মাসেই চীনের একটি স্বাধীন শোধনাগারকে $1 বিলিয়ন ইরানি তেল কেনার অপরাধে কালো তালিকাভুক্ত করেছিল। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এর মধ্যে এমন সিদ্ধান্ত ইস্যুতে ওয়াশিংটনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ট্রাম্প সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছে চীন ও কাতার। দুই দেশই বলছে একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনা পথ খুলে রাখা প্রয়োজন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরাকি সংবাদ মাধ্যম সাফাক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বেইজিং সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞা চীন সমর্থন করে না। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এর মধ্যে এমন সিদ্ধান্ত ইস্যুতে ওয়াশিংটনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ট্রাম্প সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছে চীন ও কাতার। দুই দেশই বলছে একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনার পথ খুলে রাখা প্রয়োজন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরাকি সংবাদ মাধ্যম সাফাক নিউজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিং এ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞা চীন সমর্থন করে না। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং বেইজিং নিজের বৈধ স্বার্থ রক্ষা করবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রথম দফায় বড় কোনো চীনা ব্যাংককে লক্ষ্যবস্তু করা হয়নি। একই দিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজুদ আল আনসারি বলেন, কাতার এখনো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা আরো বাড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বেই পড়বে। গত 24 আগস্ট যুক্তরাষ্ট্র অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরু করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অভিযানের লক্ষ্য ইরান এবং দেশটির অর্থনীতিকে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর চাপ বাড়ানো। এই পদক্ষেপের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সংগ্রহ, তেল খাত ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রায় 60 জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একসঙ্গে ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান পরিবহন ও নৌ পরিবহন খাতেও সম্ভাব্য গৌণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, যেসব দেশ বা কোম্পানি নিষেধাজ্ঞার আওতাভুক্ত কর্মকাণ্ডে যুক্ত থাকবে, ভবিষ্যতে তারা মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারাতে পারে। তবে কিছু ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য নির্দিষ্ট সময় দেয়া হবে। এদিকে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানি জাদেহ বলেছেন,
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত। তিনি দাবি করেন, চীন, রাশিয়া সহ ইরানের মিত্র দেশগুলো ওয়াশিংটনের এই চাপের বিরুদ্ধে অবস্থান নেবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক তর্ক বিতর্কে রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা 6 মাসের যুদ্ধ ও নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এবার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে তেহরান। কি সেই প্রস্তুতি, যা ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে ট্রাম্প প্রশাসনকে? মার্কিন অর্থমন্ত্রী স্কট বেটচেন্স সম্প্রতি ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইকোনমিস্ট ডিডে নামে একটি বড় ধরনের নিষেধাজ্ঞা কর্মসূচির কথা জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সোনা প্রযুক্তি, তেল ও নৌ পরিবহন সহ ইরানের আয়েশ প্রধানের 5টি অর্থনৈতিক লাইফলাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক তর্ক বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা 6 মাসের যুদ্ধ ও নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এবার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে তেহরান। কি সেই প্রস্তুতি, যা ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে ট্রাম্প প্রশাসনকে? মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইকোনমিক ডি নামে একটি বড় ধরনের নিষেধাজ্ঞা কর্মসূচির কথা জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সোনা, প্রযুক্তি, তেল ও নৌ পরিবহন সহ ইরানের আয়ের প্রধান 5টি অর্থনৈতিক লাইফলাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া। একই সঙ্গে বিশ্বব্যাপী মার্কিন সেকেন্ডারি নিষেধাজ্ঞা জারি করে সতর্ক করা হয়েছে, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ বা প্রতিষ্ঠানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। তবে ওয়াশিংটনের এই নজিরবিহীন চাপের মুখে বিন্দুমাত্র নতি স্বীকার করতে নারাজ তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরানের কাছে 2 বছরের একটি মজবুত বিকল্প পরিকল্পনা রয়েছে। তারা কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও সামরিক উপায়ে পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি তৈরি। এদিকে আইআরজিসির পক্ষ থেকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ইরানের প্রধান তেল ক্রেতা চীন এবং গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ মানেনি বলে দাবি করেছে তেহরান। ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে কিছুটা অস্থিরতা দেখা দিলেও পরিস্থিতির চূড়ান্ত রূপ কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছে ইরান। এর মধ্যে চাঞ্চল্যকর এক দাবি নিয়ে হাজির হয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছে নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেলের 14কে দেয়া এক ফোন সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছে ইরান। এর মধ্যেই চাঞ্চল্যকর এক দাবি নিয়ে হাজির হয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14কে দেয়া এক ফোন সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। নেতানিয়াহু বলেন, অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে, আর তা হলো ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে সাক্ষাৎকারে নেতানিয়াহু তার কোন ছেলেকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছিল, কখন বা কিভাবে ওই হত্যা চেষ্টা চালানো হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। তার এই দাবি নিয়ে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি ও ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে নেতানিয়াহুর দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা তা স্পষ্ট নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুই ছেলে রয়েছে, একজনের নাম ইয়ার নেতানিয়াহু ও আরেকজনের আভনার নেতানিয়াহু। ইসরায়েলি পার্লামেন্টের তথ্য অনুযায়ী নেতানিয়াহু ও তার স্ত্রী সারার 3 সন্তান রয়েছে, তাদের মধ্যে 2 জন ছেলে। বড় ছেলে ইয়ার নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মতামত দেওয়ার কারণে ইসরায়েলি রাজনীতিতে বেশ পরিচিত। ছোট ছেলে আভনার নেতানিয়াহু তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবনে আড়ালে থাকতেই পছন্দ করেন, তবে বিভিন্ন সময়ে বাবার সঙ্গে সরকারি ও পারিবারিক অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ইসরায়েলি সরকারের এক পুরনো বিবৃতিতেও ইয়ার ও আভনারকে নেতানিয়াহুর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট ভবনের প্রদর্শনীতে নেতানিয়াহু, তার স্ত্রী ও 2 ছেলে ইয়ার ও আভনারের পারিবারিক ছবিও সংরক্ষিত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছর বয়সী কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে $1 কোটি পুরস্কারের ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3। ইরানি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত টেলিভিশনটির তৈরি এই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, কোথায় এবং কিভাবে আমরা ব্যারন ট্রাম্পকে হত্যা করব। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে সরাসরি প্রচারিত এই ফুটেজে ব্যারন ট্রাম্পের বিশ্ববিদ্যালয়ের অবস্থান, নিরাপত্তা বাহিনীর কনভয় এবং তার সিক্রেট সার্ভিস পাহারাদারদের বিভিন্ন গতিবিধি দেখানোর দাবি করা হচ্ছে। এদিকে গাজীপুরের কালীগঞ্জের বড়গাঁও গ্রামে দীর্ঘদিনের কাঁচা রাস্তা ইটের সোলিং এর উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। তবে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এই অভিযোগের ভিন্ন চিত্র পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, রাস্তা উন্নয়নের উদ্যোগ নেওয়ার পর থেকেই জিয়াকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর প্রতিবাদে বুধবার গ্রামবাসী, বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যম ব্যক্তিরা সমবেত হয়ে অভিযোগের নিন্দা জানান। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জিয়া এলাকাবাসীর পাশে রয়েছেন। রাস্তা উন্নয়ন হলে শিক্ষার্থী, রোগী, কৃষক সহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তবে রাস্তা নিয়ে কয়েকটি পরিবার আপত্তি রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, মতপার্থক্য দূরে রেখে দ্রুত রাস্তার ইটের সোলিংয়ের কাজ বাস্তবায়ন করা হবে। যাই হোক, এই রাস্তাটা করাতে কি আপনাদের উপকার হইতেছে? উপকার, এক নম্বর উপকার, এটা তোমার উপকার আর হতে পারে না, অনেক ভালো হইতেছে, অনেক ভালো হইতেছে। তো আসলে এই যে রাস্তাটা করা মানে করতে গিয়ে তো আসলে জিয়া তো বিভিন্ন ভাবে মানে এই ইয়ে হইতেছে, মানুষের বিভিন্ন ভাবে সে মানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতেছে। হ্যাঁ, মানে জিয়ার নামে মনে করেন অনেকে ফেসবুকের মাঝে লিখে ভালো কাজ করতেছে, দেশ রাস্তা করতেছে, উন্নয়ন হইতেছে, ভালো হইতেছে, আমরা সবাই খুশি রাস্তাটা করাতে, সমাজের সবাই খুশি। জিয়ার নামে তো অনেকে মানে মিথ্যা অপপ্রচার চালাইতেছে ফেসবুকে। এইটা ভুল, এটা সব ভুল, সব সম্পূর্ণ মিথ্যা। আমরা তাতে খুশি। জিয়ার নামে যে ফেসবুকে ছাড়ছে আমার বোন, এটা বলে হয়েছে, তো এটা কিছু না, হ্যাঁ আমাদের ভাই বেড়াদারই, এটা অন্য কোনো ইয়ে না। ফেসবুকে যে জিয়ার বিরুদ্ধে যা কিছু আপনারা বলতেছেন যে জিয়া নির্দোষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জিয়া যে কাজটা করতেছে, রাস্তার কাজটা, যে রাস্তাটা করতেছে, এই রাস্তাটা কি জিয়ার ব্যক্তিগত স্বার্থের জন্য করতেছে নাকি আপনাদের 10 জনের জন্য করতেছে? আমাদের সমাজ আর 10 জনের জন্য করতেছে। নীলফামারী জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিউল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল এবং জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। স্বার্থ রক্ষা, শ্রমিকের স্বার্থ রক্ষায় আপনারা সবসময় সচেষ্ট থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এটাই প্রত্যাশা করি। আরেকটি কথা মনে রাখবেন, বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। আশা করি সেই শ্রমিকরা সব সময় তাদের নেতাদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু তাদের কি এমন ভয় ভেতরে ছিল যে তারা শ্রমিকের সামনাসামনি আসতে পারে না। কারণ বিগত দিনে যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা সেই আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের সাথে তারা এত ওতপ্রোতভাবে তারা মিশতে যে তারা বিএনপি আসার পরে আর বিএনপি লোকের সামনে আসতে পারে না। তা আমরা চিন্তা ভাবনা করেছি
যে বিগত দিনে যে 5 জনকে আমাদের বিএনপি করার দায়ে যাদেরকে বহিষ্কার করেছিল, এটা আমাদের ভিতরে একটা মানবিক কারণ হয়ে দাঁড়িয়েছে যে যদি কোনোদিন আমরা সুযোগ সময় পাই, তাহলে যাদেরকে বিএনপি করার দায়ে যাদেরকে বহিষ্কার করা হলো, আমরা যদি আসি, আমরা তাদেরকেই আবার ক্ষমতায় নিয়ে আসবো। মোতাবেক সংগঠনকে সম্মত রাখিব, প্রকাশ করিব না। আমিন। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মদিনানগর এলাকায় মুসা আক্তার তানজিলা হত্যাকাণ্ডের 24 দিন পার হলেও মামলার অভিযুক্ত 5 জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে রানা হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় তানজিলার মা বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেছে পিবিআই। তদন্তের পর রানা হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হলেও নিহত পরিবারের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত। পরিবারের পক্ষ থেকে রানা হাওলাদার, এমদাদুল, শাকিল, নাহিদ, ফয়সাল, শাওন ও তাহসান সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি তাদের মধ্যে 5 জন এখনো গ্রেফতার হয়নি। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান জেবি। তানজিলাকে যারা যারা হত্যা করেছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনী শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজন আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী, শুধু রানা হাওলাদারকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে। এখনো বর্তমান বাকি আসামিদেরকে, খুনিদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় বা তাদেরকে যদি গ্রেপ্তার না করে আইনশৃঙ্খলা বাহিনী, তাহলে আমরা রাজপথে এই বিষয় নিয়ে আমরা রাজপথের ভিতরে আন্দোলন নিয়ে নামবো। আমরা ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা খুব দ্রুত এই বিষয়টা নিয়ে আমরা রাজপথের ভিতরে আন্দোলন নিয়ে নামবো। তানজিলাকে যারা হত্যা করেছে, দ্বিতীয় আসামি, তারা আমাদেরকে হত্যার হুমকি, সবকিছু হুমকি, এখনো হুমকি ধামকি আমাদেরকে দিচ্ছে। আমাদের সম্পূর্ণ প্রমাণ বক্তব্য আছে। তারা নাহিদ, শাকিল এবং কি বিভিন্ন আসামিরা, আর বাকি আসামিরা তাদেরকে আমাদেরকে হত্যার হুমকি এবং কি বিভিন্ন ভাবে ঠেক, আমাদেরকে মারার ঠেক, আমাদেরকে হত্যার হুমকি ঠেক তারা আমাদেরকে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা র্যাবের পুলিশের প্রশাসনকে বলতে চাই, এমনকি র্যাবের সদস্যদের বলতে চাই, র্যাবের আইনজীবী লোকেদের বলতে চাই, এমনকি র্যাবের সদস্যদের বলতে চাই, আপনারা খুব দ্রুত বাকি তানজিলা হত্যাকাণ্ডের বাকি আসামিদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করেন। তারা আমাদেরকে বিভিন্নভাবে হত্যার হুমকি, ঠেক, শাকিল, নাহিদ আরো বিভিন্ন যারা হত্যার সাথে জড়িত তারা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করেন। যদি আপনারা খুব দ্রুত 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা রাজপথের ভিতরে নামবো। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ পারাপার, পুশিন ও চোরাচালানের বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার 26 আগস্ট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা অবৈধ সীমান্ত পারাপার, পুশিন চোরাচালান সহ বিভিন্ন সীমান্তে অপরাধ প্রতিরোধে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, মাইকিং এর মাধ্যমে স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে সীমান্ত পারাপার সহযোগিতা না করার জন্য সতর্ক করা হয়। জানান, অবৈধ সীমান্ত পারাপার বা সীমান্ত পারাপারের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক, অস্ত্র, মানব পাচার, চোরাচালানে কেউ জড়িত হবেন না। এই সংক্রান্ত অপরাধের বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, কিন্তু 5 আগস্টের পরে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে। এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার বিকেলে আশুলিয়া নয়াপাড়া এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ হাবিবুর রহমান কৈবের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন সহ ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واغفرنا يا أرحم الراحمين رب العالمين আজকের অনুষ্ঠান আজকের আয়োজন আজকের ব্যবস্থা সাধারণ সম্পাদক ছিল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় শাখা ইতিহাস বিভাগে 16তম ব্যাচের ছাত্র শহীদ সালাম বরকত হলে যিনি বাস করতেন। 89 সালে সে 15 আগস্ট শিবির কর্তৃক আক্রান্ত হয়ে ছুরিকাঘাত হয়ে মাথায় প্রচণ্ড ইনজুরি নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় এবং 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জা ধরে সে 26শে আগস্ট 89 সালে উনি শাহাদাত বরণ করেন। আজকে তার 37তম মৃত্যুবার্ষিকী। আমরা তার বাড়ি তার কবরের পাশে আমরা একটি আমলকি গাছ রোপণ করলাম এবং আমরা এখন মসজিদে যাচ্ছি। উপলব্ধি করবে যে একসময় যারা নিষিদ্ধ ছিল তারা কেন নিষিদ্ধ ছিল সেটা কারণ আমরা সবাই জানি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রক্তদানে উৎসাহিত করা এবং নবীর আদর্শকে স্মরণ করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। বুধবার 26 আগস্ট সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি ঈদ মাঠ এলাকা থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন সূচনা হয়। প্রথম স্থান অধিকার করেন জেলা দলের রোহান মণ্ডল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়িয়া ব্লাড ডোনার সোসাইটির সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির আবু সাইমুল্লাহ, গোসাইডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, গোপগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ সুমন হোসেন সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গরা। প্রতিযোগিতার বিজয়ী 3 জনকে সফল করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বাজারে মা জুয়েলার্সে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তদের দোকানের তালা ভেঙে অলংকার সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এতে দোকানটির 2 লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে দোকান মালিক। চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের তীর উঠেছে বাজারের নৈশ প্রহরীর দিকে। বিস্তারিত থাকছে এনএস সোহানের প্রতিবেদনে। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। এই কল্যাণপুর মাঠপাড়ায় হচ্ছে আমার বাড়ি। আর এই দোকানটা এখানে নিয়েছি এই 6 মাস, এই 9 মাস মতো, এই 9 মাস মতন এখানে দোকান নিয়েছি আমি। আমার দোকান ছিল মাঝগ্রাম স্কুলের সামনে আমার দোকান ছিল। ওখানে আমার কিছুদিন আগে চুরি হওয়ার পরে আমি এখানে বিল্ডিং দোকান দেখে আমি এখানে আইছি। আর বাড়ির পাশে তাই গত রাত 10টার সময় দোকান বন্ধ করে আমি বাড়ি গেছি। আমার এই দোকান মালিক আমার একটু আগে গেছে, পরে আর একটা দোকানের ডাক্তার ছিল গেছে পরে। এখন ফজরের নামাজ পড়ি আমি শুইছি, বাড়িতে নামাজ পড়েছি। আমার এই দোকান মালিক ফোন করে বলতেছে, মামা যে তোমার দোকানের শাটার ভাঙা বা তালা ভাঙা। আমার সেখানে আমি আর ঠিক থাকতে পারি নাই, বললাম আমার সব শেষ। তখন আমি আইসি দেখছি এই অবস্থা। আমি প্রথম দোকানে ঢুকলাম, প্রথমেই ঢুকলাম, তা আমার কিছু বলতে এখন তো আর কিছু নেই। 2 লাখ 30 2.5 লাখ মতন সোনার উপায় দিয়ে সব গেছে। এখন আমি তো নিঃসঙ্গ, আমার তো হারিয়ে হন আমার একদম আমি শেষ। এখন আমি এটা কিছু জানিনি। এখন আমার আশেপাশে অনেক দোকানদার আছে, তারা যেটা বলবি সেটাই। আমি ছোট মানুষ, আমি তো নিজে চোখে দেখি নাই। এখন কি আমাকে পাহারা দুইটা পাহারাদার এখানে থাকে। আমার নাম মোহাম্মদ নাইব আলী। আমরা জানি যে আপনারা এই মার্কেটে নৈশ প্রহরী রেখেছেন। আসলে নৈশ প্রহরীর কাজটা কি কারণে তাদেরকে বেতন দিয়ে আপনারা রাখেন? আমরা নৈশ প্রহরী রাখেছি এই জন্য, আমরা সব লক্ষ লক্ষ টাকার ব্যবসা করি এখানে। আমাদের এই মালামাল যাতে নষ্ট না হয়, মানে চোর ডাকাতির হাত থেকে যা রক্ষা করে, এই জন্য আমরা নিজেরা পারিনি। নিজেরা না পারার কারণে আমরা লোক রাখি যে তারা আমাদের এই মালমাটি বা দোকান হেফাজত করবে। রাতের বেলা রাতের বেলা সাধারণত আমরা 12টা 11টা 12টা পর্যন্ত আমরা সব দোকানদাররা থাকি। তারপর থেকে তারা ভোর পর্যন্ত ডিউটি দেবে, এটাই হচ্ছে কথা। না না না, তারা আমরা আমাদের যে সময় কথা হয়েছিল সেই সময় হচ্ছে দুইজন রাখছিলাম। বলা হয়েছিল একজন হাঁটতে হাঁটতে এই মুড়ে চলে আসবে, আর একজন হাঁটতে হাঁটতে ওই মুড়ে চলে যাবে। হ্যাঁ, তো এখন তারা এইভাবে কিভাবে করে জানি না। একদিন আমার রাত্রে দোকানে ওষুধ রাখি চলে গেছি, বাড়িতে ছেলেরা খুব অসুস্থ। তা আমার ম্যাডাম বললো তুমি তাড়াতাড়ি এক্ষুনি যা ওষুধ নিয়ে আসো। আমি তখনই রাত বাজে 1টা,
দোকানে আসলাম, আসিয়ে শাটার খোলার আগে চিন্তা করলাম যেহেতু এখানে নাইট গার্ড আছে তাদের সাথে আমার কথা বলার দরকার। তো আমি জানি যে এই আলাউদ্দিন এই ওই 4 দোকানে শুয়ে থাকে। আমি ওখানে গেলাম, যে আর দেখি যে সে ঘুমাচ্ছে। ডাকলাম, বাবাজি ঘুমাচ্ছ নাই গো বাবাজি? তা সারা শব্দ দিল না। আমি তখন আমার দোকানে চলে আসলাম। দোকানে এসে আমি আমার যা নেওয়ার দরকার নিয়ে শাটার খুলিয়ে নিয়ে আবার শাটার বন্ধ করে আমি চলে গেছি। চলে যা রাত্রি চিন্তা করতেছি যে আমার এই শাটারের শব্দ না হলে মাঝগান চলে গেছে, তাহলে এই দুটো পাহারাদার একজন ওই পাশে আছে, একজন এখানে শুয়ে আছে, তাহলে ওই লোকটা তো টের পাইতো যদি ও ঘুম না পাইতো, এ নাই ঘুমাচ্ছে। তাহলে আমরা কিসের টাকা দিচ্ছি? পরের দিন সকালে এসে আমি এদেরকে বললাম যে এই ঘটনা, তাহলে তোমরা কী ব্যবস্থা নাও, আমি কিন্তু নাইলে 1 টাকাও দেবো না, আমার পাহারাদারের প্রয়োজন নাই। আমি বললাম আমার পাহারাদারের প্রয়োজন নাই। শেষ পর্যন্ত তারা ডাকি ডুকে আবার কি বললো, আমি 2-3 দিন টাকা দিইনি, ডাকে আমাকে বললো ভাই যা হবার হয়েছে, এখন থেকে তারা অবহেলা করবে না, এখন থেকে তারা ঠিক মতো ডিউটি করবে না। না, এখানে যেহেতু বেশি দূর না, আবার দ্বিতীয়ত কথা আছে আলাউদ্দিন যে কথা বলে গেল যে এরা হাসান বলছে যে এই দোকানের লোক পলায় থেকে হয়তো রাত্রি চুরি করেছে, তার কথা মানলাম, কিন্তু চুরি করে ডাকাতি করলো, কিন্তু ওইটা তো এই দোকানের বাইরে তার কাটাটা, তাহলে দুটো তো একই সাথে, তাহলে ওখানে তো বসেছিল কিনা, তাহলে ওখানে নিজে একজন বসেছিল বাইরে, তাহলে এই লোকগুলোকে দেখলো না কেন তারা বাইরে তার কাটা? এটা আমার মতে 100%, এটা 100% অবহেলা, এবং তারা আমাদের একটা ব্লাড দিয়ে চলতেছে, মাসে মাসে টাকা নিচ্ছে কিন্তু আমাদের কাজ করতেছে না, এটা সবচেয়ে বড় কথা। আমরা থানা পুলিশের কাছে আমরা আগেই যাব না, যেহেতু আমাদের নীলাকার ব্যাপার, নিজস্ব আত্মসচেতনের ভিতরে ব্যাপার, দেখি আমরা কি করতে পারি, কি একটা আলোচনা করে তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব। তাদের দায়িত্ব অবহেলা আছে, তাদের সম্পূর্ণ দায়িত্ব অবহেলা আছে। যে জায়গায় সে বসেছিল সেখান থেকে তার কাটা দেখা যায়, আর এই গলির ভিতর থেকে লাইট মারলে পর সরাসরি এই গলি দেখা যায়। তারা দায়িত্ব করেনি, আর এই চুরির ভিতর তাদের হাত আছে। এই দোকানে 2বার চুরি হয়েছে, একবার চুরি হয়েছে তার দায়ারা চলে গেছে। তারপর ন্যাপবা যে কথা বলেছে, সে রাত 12টার সময় দোকান খুলেছে, পাহাড়াদার কোনো গুরুত্ব পায়নি। তারপর কালকে কতটা চুরি হয়েছে, এটা পাহাড়াদার সামনে চুরি হয়েছে আমি বলতে পারি হলফ করি, কারণ যে তারটা কাটা পড়ছে ওখান থেকে পাহাড়দার থেকে 10 হাত ফাঁকে, তাকালে দেখা যাবে যে এই জায়গাটা তার কাটতেছে। কারেন্ট না থাকলেও জ্যোৎস্না সড়ক ছিল প্রকৃতভাবে, আর দোকানের ভিতরে চোর ছিল না, চোর কারেন্টের তার কেটে ভিতরে ঢুকছে, আর সম্পূর্ণ দায়ভাগ তো পাহারাদারের। আমার নাম আলাউদ্দিন, নাইট গার্ড। নাইট গার্ড কাজ পাহারা দেবা। পাহারার সময় চুরি আসিরা নিজের দায়িত্ব দেখতে হবে যে কোনো লোক বা কোনো তালা বালা খোলা আছে কিনা, কোনো দোকানের মানে দেখা যাচ্ছে লোক বসে কোনো কিছু করতেছে না, এটা তার দায়িত্ব। আমি তো মোড়ে এই যে জায়গাটায়। এখন দুটি আড়াইটি পর্যন্ত কাছে আপনার এই সিসি ক্যামেরা চলেছে, সিসি ক্যামেরা পরে তারপরে আজকে কারেন্ট চলে যায়। এই চলে যাওয়ার পরে এটা কি হয় যে আমি ধরেন সাধারণত অন্ধকার, সাধারণত ওই জ্যোৎস্না নাই, যে বলতেছে জ্যোৎস্না ফলো ছিল, তাও তো জ্যোৎস্না নাই। হ্যাঁ ওই জায়গায় ছিলাম, ওই জায়গায় বসেছিলাম। লাইট তখন তো যখন লাইট ছোটাছুটি করা লাগে, তখন তো ছোটাছুটি করা লাগে। আমার সামনে চুরি হয়েছে, আমি কেমন কব যে আমার সামনে চুরি কেমন কব যে এই ভিতরে যদি লোক থাকে যায় এই পাই দিয়ে একটা জিনিস কাটে, তখন আমি কেমন ঠিক পাবো। এই যে যখন 11টা 11:30 পর্যন্ত যখন দোকানটা খোলা ছিল, তখন তো ভিতরে থাকিও তো এই জায়গায় থাকতে পারে, তখন তো কেউ ফলো করে না। আমার তো নাইট গার্ড বলেছে এটা যে এই দোকানটা চেক করা, চেক তো সাউন্ড করি নাই, চেক তো করেই নাই। যখন আসছে দাঁড়ান, যখন আমি যখন সংকেত দেওয়া হয়েছে, আমার নাইট গার্ড যখন সংকেত দিয়েছে যখন যাই যাবা চেক করে যাওয়া, তখন চেক করলে না টাকা। আমার দায়িত্ব যদি অবহেলায় থাকবি তাহলে তো আমি সংকেত আগেই দেওয়া যে এই মার্কেটে যখন একটা থাকে তখন তো এটা ওরে পার খোলা থাকে, তখন তো কেউ থাকে না।
আর ওই জায়গাটা কিভাবে কাটলি সেটা তো আমার ওটা নলেজ হচ্ছে না। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন এবং চোর যেখানে তার কাটছে একদম খোলা জায়গা, কেন আপনার খোলা জায়গায় দেখা যায় আসলো না? না, এই সামসের পর দ্বারা যে জায়গায় কাটেছে ওই যাইতে বসে দেখা যায় না। তাহলে নিশ্চয়ই আপনার দায়িত্ব অবহেলা ছিল। দায়িত্ব অবহেলা ছিল কি হবে হচ্ছে আল্লাহর উপরে সেই জানে, আমি তো কিছু জানি না। আপনি জানেন না? এখন ওই জায়গাটা কিভাবে গেছে, এখন এই যে ভিতরে যা ছিল যা কাটলি না, যদি আপনাদের কাজটাই তো হলো চোর ঠেকানো, তাহলে চোর ঠেকাতে এখন দেখেন শোনেন, এখন বিল্ডিং এর পর তো আমি তো এই ঘরের ভিতরে যা খুঁজি বাই করে পাই যে কোন জায়গা দিয়ে আছে মার্কেটে কি অবস্থা আছে, তখন তো আমি জানি। প্রতিটা মার্কেটে চুরি হইলে দেখা যায় পরবর্তীতে নৈশ প্রহরীদের সাথে যোগাযোগ থাকে চোরের। না, আমার এমন চোরে কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। চুরি হতে পারে না। কিভাবে চুরি হলো? যেখানে আপনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে 100 হাত চুরি। বুঝলাম 100 হাত দূরত্বই, তাহলে আপনাকে দায়রাইতে 100 হাত দূরত্ব উপরে যে সামসেট আছে, সামসেটের বিল্ডিং এর তো জানালা নাই, ওই যা তো দেখা যাচ্ছে আমি আলাম হাতে কাটে এইভাবে হলি পারে, ওইভাবে হতে পারে, হয়তো আমি জানি এই পাশে চলে যাচ্ছি তখন তো কাটিয়ে দিতে পারে। বলতেছি যে যদি যদি গাবিলেটা থাকে, যদি ভিতরে লোক থাকে, তা ভিতরে চুরি করে কি যায় তার কাটছে না তার কাটি ভিতরে ঢুকছে? আমার প্রশ্ন এইটা। হয়তো বা তার কাটি ভিতরে ঢুকছে যাতে সিসি ক্যামেরা কিংবা কোনো যদি আলোকসজ্জা যাতে না জ্বলে, তাহলে ভিতরে আগে তার কাটছে তারপরে ভিতরে ঢুকছে। আর যদি ভিতরে যে চুরি করে নেবে তাহলে তো বাইরে যখন চুরি হয়ে গেছে তখন তো তার কাটার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, নৈশ প্রহরী যেটা বললো তিনি যে স্পটে ছিলেন সেখান থেকে তার কাটা নিচে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাবে উনি যেখানে থাকে। তাহলে আপনারা যাই দেখেন, স্পষ্ট যাই অবশ্যই থাকতে পারে। এই দায় কি এড়াইতে পারে? এখন তার কাছে আপনি জিজ্ঞাতে পারেন, সেটা আমি কি করে বলবো। একটু ক্লিয়ার করবেন, নৈশ প্রহরী আপনার দিকে ইঙ্গিত করে একটা কথা বললো যে সর্বশেষ রাতের বেলা আপনি দোকান বন্ধ করেন এবং আপনার দোকানের লোকজন থাকে, আপনার দিকে ইঙ্গিত করে কথা বললেন, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। আসলে এখন আমি দোকানদার মানুষ, এখন উনি আমার কি বললো কি না বললো এটা চিন্তা আমার না। কারণ আমার দোকান আমি 11টা পর্যন্ত খোলা রাখবো না 12টা পর্যন্ত খোলা রাখবো এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবং আমার এই জায়গায় আমার পূর্ব দিকেও লোকজন থাকে রাত 12টা পর্যন্ত, আবার পশ্চিমেও নাইট গার্ড সহ ওই দোকানে চায়ের দোকানের সামনে উনি বসে থাকে। আর আমার দোকানের পাশে একটা ওষুধের দোকান আছে, এই আশিকুল ভাই আর আমি একদম সেম টাইমে আমরা বন্ধ করি। দেখা যাচ্ছে 11টা, কোনো সময় 11টা 10-এ আমরা বন্ধ করে চলে যাই। গতকালকে আমাদের এলাকায় একটু গ্যাঞ্জাম হয়েছে, তে লোকজন একটু খালি কিন্তু এই জায়গায় ওই যারা মানে এক গ্রুপ এই জায়গায় বসে আছে, বেশ সারা রাতি প্রায় বলে লোক ছিল ওনারা। আমি চলে গেছি, ওনারা দেখছি যে লোক আছে, তারপর ওই জায়গায় ওই আমাদের নাইট গার্ড সহ লোকজন বসে আছে। আমি ওনাদের সাথে আমি আমার হোন্ডা করে আমি চলে গেছি, দেখলাম লোকজন আছে, আমি তালা দিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর এখন সকালে এসে আমি দেখতেছি যে লোকজন ভিতরে, তা আমি আসতে একটু লেট করছি। আমার এই দোকান সারের ওষুধ মানে এই মালিক যে এই ছোটো ভাই একটু তাড়াতাড়ি আসে, 7টার দিকে চলে এসে ওই সার ওষুধ দেওয়া লাগে, উনি চলে আসে। এই বাজারে নৈশ প্রহরী কয়জন? 2 জন। তারা কি দায়িত্ব এড়াইতে পারে? আসলে কারণ কি এড়ানোর কোনো উপায় নেই। কি জন্য? আমার মিটারের তারটা কাটছে, কিন্তু অন্যজনের চালের উপরে যা কাটতে হবে, আর যে জায়গায় কাটতে হবে বিদ্যুতের লোক এসে যারা লাগাইলো মিস্ত্রিরা, ওনাদের ভালোভাবে দেখা যাচ্ছে নিচ থেকে। আমার নাইট গার্ড যেটা বসে থাকে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ওই জায়গায় লাগানো যাচ্ছে বা লাগাচ্ছে। বসেও কাটা যাবে না এবং বেছে কাটতে হবে। আর আমার এই বিল্ডিংয়ের তারই কিভাবে মানে কাটলো এত নিখুঁতভাবে, যদি আমরা মনে করছি প্রথমে যে লাইন নাই হয়তো ভিতর থেকে কাটছে, কিন্তু এখন দেখি যে লাইন বাইরের থেকে কাটা। লাইন আগে বাইরের থেকে কাটবে, একটা লোক যদি ভিতরে থাকে ওই জায়গায় কাটা সম্ভব না, ভিতর থেকে কাটতো। তাহলে চোর যদি ভিতরে থাকতো, হ্যাঁ আমার মনে হয় দায়িত্ব অবহেলায় আছে। তারা কি এর সাথে জড়িত বলে মনে হয় আপনার? না, এইটা আমি বলতে পারবো না, কারণ এখন ওনারাও আমাদের এলাকারই, ওনাদের এইরকম কোনো নেগেটিভ কোনো কিছু আমার চোখে পড়ি নাই। এবং এখন পর্যন্ত অনেক দিনই তো আমার মানে অনেক বছরই তো আমার বয়স হয়ে গেল, কিন্তু হয়তো কোনো কারণে ওনারা এদিকে এইভাবে খেয়াল করি নাই। হ্যাঁ, মোহাম্মদ আবু হানিফ, 8 নং ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান। আমি ইন্ধন পরিষদ ছিলাদা এবং কল্যাণপুর ওয়ার্ড নম্বর 8। আমি হঠাৎ করে এখন কেবলই মোড়ের পর আসতেছি, আমার রাত্রের শারীরিক অবস্থা দুর্বল ছিল। এখন এসে আমি শুনতেছি যে এই
কল্যাণপুর মোড়ে ওই মা জুয়েলার্স নামে হাফিজুল ছেলের নাম, ওর দোকানে চুরি হয়েছে। তা আমি এর কঠোর ব্যবস্থা এবং কঠোর বিচার করার জন্য সমর্থক চাই এবং আপনাদের সহযোগিতা চাই, যাতে আমাদের এলাকায় এরকম কোনো চুরি না হয়। এটাই আপনাদের সহযোগিতা। হ্যাঁ, ডিউটি অবস্থা আছে আমার জানা মতে, হয়তো 2 জন বা 1 জন তো আছেই, যার নাম হচ্ছে, এটার নাম কি, 2-3 জন লোক, 2 জন পাহারা দেয় মনে হয়। তো এদের দায়িত্বই তো যে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটুক, কিন্তু না ব্যর্থতা কিনা এটাই আমার আরো সন্দেহ। যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে চুরির স্পট 50 হাত হবে না, তার মধ্যে চুরি হয়েছে এবং বাইরে, বিল্ডিং এর ভিতরে না, শুরুটা বাইরে থেকে। এখন অল্প কত ওইটাই বলতেছে, তাদের পাহারা দেওয়া ব্যর্থতা কিনা এটাই আমার সন্দেহ, আর কিছু আমি বলতে চাইছি। দর্শক, এই ছিল আজকের আলোচিত সব সংবাদগুলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ইরানের হামলার ভয়ে কাঁপছে মার্কিন সেনাদের মনোবল, খাবার ওষুধের সংকট, পরিবার থেকে বিচ্ছিন্ন, জীবনে বাড়ছে হতাশা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সেনাদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইন প্রণেতারা। ইরানের ক্ষেপণাস্ত্রে অনিরাপদ মার্কিন সামরিক ঘাঁটি, পারস্য উপসাগরের 15 ঘাঁটিতে প্রবেশাধিকার হারানোর দাবি, যুদ্ধ করতে গিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব হারাচ্ছে আমেরিকা। ইরান ইস্যুতে ফের মুখোমুখি চীন আমেরিকা, মার্কিন নিষেধাজ্ঞার পর বেইজিং এর করা হুঁশিয়ারি, তেহরানের সঙ্গে বাণিজ্যে নাক কান না গলাতে ট্রাম্প প্রশাসনকে বার্তা চীনের। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে তোলপাড়, ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা চীন কাতারের, একতরফা নিষেধাজ্ঞা নয়, কূটনীতির পথ খোলা রাখার আহ্বান। মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরানের বড় প্রস্তুতি, তেহরানের পাল্টা পদক্ষেপে দুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন, সোনা, তেল ও নৌপথ ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা। ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ঘিরে চাঞ্চল্য, ইরান তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বললেন নেতানিয়াহু, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন করে বাড়ছে চাপ।